হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। পিকলুর কাছে গিয়ে নানাভাবে রানী নিজের মনের সমস্ত রাগক্ষোভ প্রকাশ করে যে তোমাকে সুস্থ হতেই হবে পিকলুদা, কারণ তুমি আমার এবং দুর্জয়ের সম্পর্ক খারাপ করেছো, আর কার কথা শুনে করেছো সেটা তো আমাকে জানতেই হবে। তা না হলে আজ পর্যন্ত আমি আমার বিবাহিত জীবনটা ঠিক করে উঠতে পারিনি শুধু তোমার কারণে। কেন এগুলো করলে তুমি? আর তোমার যত ভালো ট্রিটমেন্টের প্রয়োজন সবটা আমি দেবো। তোমাকে ব্লু হার্ট নার্সিং হোমে আমি নিয়ে যাব, সেখানে তোমার ট্রিটমেন্ট করাবো, আইসিইউতে রাখবো। তোমাকে সুস্থ তো হতেই হবে, কারণ তোমার কারণে আমি আমার মেয়ে দুজনেই বঞ্চিত হয়েছি আমার শ্বশুরবাড়ি থেকে, আমার স্বামীর থেকে। সেগুলোর খেসারত তোমাকে দিতে হবে না? তোমাকে সুস্থ হয়ে সব কিছুর প্রমাণ দিতে হবে, আর তার জন্য যত দূর যেতে হয় আমি যাব। আমার মনে হয় ওই ব্লু হার্ট নার্সিং হোমে অনেক চক্রান্তের জট জমে আছে, অনেক ষড়যন্ত্র আছে যেগুলো এবার খুলবে এক এক করে। কারণ সেখান থেকেই সমস্ত জটগুলো খুলে এবার তোমাকে তোমারই সঙ্গীরা যেভাবেই হোক না কেন খুঁজে বের করবে, আর সেই দিনটাই হবে রানীর আসল দিন। তখনই আমি ধরতে পারবো আসল কালপিট কে। এদিকে কেউ একজন রয়েছে যে ফোনে বারবার করে পিকলুকে খুঁজে বের করার চেষ্টা করছে, বলছে আমরা দেশে বিদেশে সবখানে প্রয়োজন হলে পিকলুর ছবি পাঠিয়ে দিয়ে ওকে খুঁজে বের করার চেষ্টা করব। ওকে জীবিত অথবা মৃত যেভাবেই হোক না কেন আমাদের চাই, কোনোভাবেই পিকলুকে আমরা হাতছাড়া হতে দিতে পারবো না। আমাদের যতটা প্রয়োজন রয়েছে সবটা পিকলুকে দিয়ে মেটাতে হবে, আর তার কারণে পিকলুকে প্রয়োজন। কিন্তু ও যেখানে গিয়ে আড্ডা দেয়, যা কিছু করে সবটাই জায়গায় খোঁজখবর নেওয়া হয়ে গেছে, কিন্তু পিকলু কোথাও নেই। পরের দিন সকালে 9টার সময় রিপোর্ট করতে বলা হয়েছে ব্লু হার্ট নার্সিংহোমে। সেখানে রানী এবং তার বন্ধু 3জন সবাই বসে আছে। শালিনী জিজ্ঞাসা করে, কি ব্যাপার রানী? তুই তো কালকে রাতে স্যারের বাড়িতে পার্টি ছিল, তুই সেখানে নিশ্চয় ছিলিস তোদের বিবাহবার্ষিকী উপলক্ষে। তাহলে কি হয়েছে, তোকে কি কিছু বলেছে? দেখ শালিনী, ওটা আমার পার্সোনাল লাইফ, আর এটা হচ্ছে প্রফেশনাল লাইফ। ওই বাড়িতে কি হয়েছে না হয়েছে সেগুলো এখানে বলে কি করব বল? তোদের ফোনে যেমন রাত 12টার পর এসএমএস এসেছে, তেমন আমার ফোনেও এসেছে একজন জুনিয়র ডাক্তার হিসাবে। তাই আমিও তোদের সঙ্গে এখানে বসে আছি, কি বলবে না বলবে সেটা শোনার জন্য। দুর্জয় এবং আনিশা চলে আসে, বলে কি ব্যাপার দুর্জয়, এতগুলো টাকা কি কারণে তুই খরচ করতে চাইছিস বলতে পারিস? মার্কেটিংয়ের কাজে এত টাকা খরচ করলে আমরা কি সেই টাকাগুলো ব্যবসা করে সামলে নিতে পারবো? কেন পারবো না? ব্লু হার্ট নার্সিং হোমে যে আসলে সমস্ত ট্রিটমেন্টগুলো মানুষের হাতের নাগালে, সুযোগ সুবিধা রয়েছে, এমনকি সবাই আসতে পারে, এটা এতটাও এক্সপেন্সিভ নয়, সেটা সবাইকে আমাদের বোঝাতে হবে, জানাতে হবে। কারণ কলকাতা শহরের বাইরে থেকেও অনেক লোক আসে এখানে ট্রিটমেন্ট করাতে, আর তারা যদি আমাদের হাসপাতালে আসে তাহলে তো আমাদের আরও বাড়তি প্রফিট হবে। সেই সব কারণেই আমাদেরকে এখন বিজ্ঞাপনের উপর নজর দিতে হবে। মানুষ যদি না জানে যে এখানে কী ট্রিটমেন্ট দেওয়া হয়, কীরকম আচরণ ব্যবহার, তাহলে মানুষ কি করে এখানে থাকবে আর আসবে কি করে বল? ঠিক আছে, তুই যা ভালো মনে করবি সেটাই কর। আমি 10টার সময় জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলবো, এখন নয়। রানীরা বসে থাকছে, তখনই কেউ চা কফি, কেউ ব্ল্যাক টি, যে যেটা খাবে অর্ডার করে দেয়। কারণ তাদের অর্ডার নেওয়ার জন্য একজন চলে এসেছে, বলে যে স্যার এখনও আসেনি, আপনারা সকালের খাবার খেয়ে প্রস্তুত হয়ে থাকুন। স্যার এসে কী বলবে জানি না, তবে তারপরে হয়তো আপনারা খাবারই সুযোগ পাবেন না। রানী এবং শালিনী বাকিরা সবাই চা কফির অর্ডার দেয়। লোকটি সেগুলো নিয়ে গিয়ে ক্যান্টিনে বানাতে শুরু করে, আর বলে যে এটা শালিনী ম্যাডামের, এটা রানীর, এটা হচ্ছে রানীর বন্ধু, সবার নাম বলে বলে কাপগুলো রেখে দেয়। হঠাৎই পাশ থেকে কেউ একজন ফলো করছিল আর সমস্ত কাপের উপর নজর রাখছিল। সে হঠাৎ বলে যে এখানে একটা বিপদ ঘটেছে বলে চিৎকার করলে রান্নাঘর থেকে বেরিয়ে রাঁধুনি যায় দেখতে, আর এই সুযোগে সে এসে কোনো একটা বোতলের থেকে পয়জন জাতীয় কিছু রানীর কাপে দিয়ে দেয়, আর এরপরে কাপটা ভালো করে নেড়ে চেড়ে দেয়। কি ব্যাপার, আমাকে কেউ বলল বাইরে বিপদ হয়েছে, আমি ছুটে গেলাম, সেখানে কেউ নেই। এসব বলে বেকার বিভ্রান্তি তৈরি করার দরকার নেই, তুমি গিয়ে চাটা সবাইকে দিয়ে এসো তো। সবার চা নিয়ে যায় সেই লোকটি। ওই বোতলটা বারবার দেখতে শুরু করে যে রানীকে সে খাওয়াতে পারলো। রানীর বান্ধবী শালিনীর হঠাৎ ফোন হারিয়ে গেছে। শালিনী চিৎকার করতে শুরু করে যে আমার ফোন কোথায়, আমার ফোনটাতে একবার ফোন দে তো মইনা, কোথায় গেল আমি বুঝতে পারছি না। রানী তখনই দেখতে পারে জল খেতে গিয়ে শালিনী ফোনটা ওখানে রেখে এসেছে। তুই এখনও শুধরাবি না, সেই কলেজ লাইফ থেকে এখনও এরকমই থেকে যাবি শালিনী? এখন তো একটু ম্যাচিওর হ বল, এই যে তোর ফোন নেই। তারপরে রানী আবার একটু চায়ের কাপে চুমুক দিতে যাবে, তখনই তার একটা ফোন চলে আসে, সে ফোনটা অ্যাটেন্ড করে। আর এরপরে রানী নানাভাবে চায়ের কাপটা নাড়াচাড়া করছে, টি ব্যাগটা,
খেতেই যাবে তখনই দুর্জয় চলে আসে, বলে কি ব্যাপার, আপনারা তো আপনাদের সকালের ব্রেকফাস্ট খাওয়া নিয়ে ব্যস্ত রয়েছেন, তাহলে ঠিক আছে আপনারা সেগুলোই খান, আমি না হয় পরে আসবো। আর আপনাদের হাতে সবারই দেখছি চা কফির মগ, এগুলো শেষ করুন আগে, আমি না হয় অপেক্ষা করে বসে আছি। না স্যার আপনি বলুন। সবাই নিজেদের নিজেদের কাপগুলো টেবিলে রেখে দেয়। আপনাদের কোনো গেস আছে যে আমি কেন আপনাদের এখানে ডেকেছি? কারণ কি কি হতে পারে, কি বলতে পারি? না স্যার, রাত 12টার পরে যেভাবে এসএমএস এসেছে তাই আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আমরা এতক্ষণ যাবৎ এগুলোই আলোচনা করছিলাম যে স্যার এসে কী বলবে, কি নতুন টাস্ক দেবে, সেগুলো আমাদের করতে হবে। তখনই চায়ের কাপটা হাতে তুলে নেয় রানীর, টি ব্যাগটা নাড়াচাড়া করছে দুর্জয় আর বলছে দেখুন, আমরা বর্ধমানে যাব আজকে, আপনারা ব্যাগপত্র সবটা গুছিয়ে নিন। আমরা আজকে রাতে নাও ফিরতে পারি, কালকে বা পরশু দিন ফিরব। হয়তো ক্যাম্পিং শেষে ওখানে আমরা কোনো একটা হোটেলে বা কোনো কিছুতে থেকে যাব। তবে ওখানে গরিব দুঃখী যারা রয়েছে বর্ধমানে, তাদের ট্রিটমেন্ট করতে ব্লুহার নার্সিংহোম থেকে আমরা যাব মেডিকেল ক্যাম্প করতে। আর সেখানে গিয়ে আমাদের লোকের কাছে প্রচারণা করতে হবে, ব্যবসা যেহেতু করি, যে ব্লুহার নার্সিংহোমে সবাই আসতে পারে, সবারই ট্রিটমেন্ট হয় এখানে। আর যারা আছে সবার প্রতি আমরা একই কেয়ার করি। এগুলো না জানালে মানুষ জানবে কি করে? আর মানুষকে জানাতে এবার আমাদের বেরিয়ে পড়তে হবে। রানী খুব খুশি হয়ে যায়, ভাবে দুর্জয় তুমি এত ডিগ্রি নিয়ে এসেছো, এত ভালো একজন মানুষ, তুমি এই সব কথা ভাবছো? আমি তো ভাবতেই পারছি না যে তুমি এগুলো কখনো কল্পনাও করতে পারো নিজের প্রফিটের বাইরে গিয়ে। তখনই হঠাৎ দুর্জয় রানীর কাপটায় কিছু একটা স্মেল পায়, আর তারপরে টি ব্যাগটা সঙ্গে দেখতে পারে যে এর মধ্যে কিছু একটা পড়েছে। তখনই সেই ক্যান্টিনের লোকটিকে ডাকে, বলে কেউ আছেন এখানে? জি স্যার, এখানে কাপে চায়ে কিছু পড়েছে, এটা চেঞ্জ করে দিন, এটা খাওয়া যাবে না। এই বলে রানীকে দূর থেকে দেখে চলে যায় দুর্জয়। রানী বলে দেখুন স্যার, আমার কিছু কথা আছে, বলুন। আমার মেয়েটা তো খুব ছোট, ও আমাকে ছেড়ে রাতে ঘুমাতে পারে না, তাই আমি ওদিকে গিয়ে রাত কাটালে আমার মেয়েটা যে একলা একলা ভয় পেয়ে যাবে, সেটা তো আমার দেখার বিষয় নয়। আপনি ডাক্তারি প্রফেশনে রয়েছেন, সেখানে আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, আর এগুলো তো ডাক্তারদের রোজকার কাজ। যেখানে ক্যাম্প হবে সেখানে গিয়ে 4-5 দিন করে থাকা। আমি তো আরও কম সময় বলেছি, তাহলে আপনি এখন দেখুন কি করবেন। আপনার মতো স্মার্ট নারীরা নিজের কেরিয়ার, নিজের সন্তান সব কিছু একসঙ্গেই তো সামলাতে পারে, তাহলে এখন কেন এগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হচ্ছে? আপনি দেখুন কি করবেন। দুর্জয় বেরিয়ে আসে, আনিশা রানীকে সান্ত্বনা দিয়ে বাইরে আসে, বলে দেখ দুর্জয়, এমন কিছু করিস না যাতে দুনি কষ্ট পায়, বুঝতে পারছিস তো দুনি অনেকটা ছোট। হ্যাঁ তুই লিগেলি রানীকে ডিভোর্স দিয়ে দিতে চেয়েছিস, ভালো কথা। যতদিন না ডিভোর্স হচ্ছে তোরা বর্ধমানে যাচ্ছিস, তোরা একসঙ্গে থাক, যা খুশি তাই কর, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে বাচ্চা মেয়েটা কোনো অন্যায় করেনি, ওকে কিন্তু শাস্তি পেতে তুই দিতে পারিস না। যেভাবেই হোক না কেন দুনির যেন কোনো কষ্ট না হয়। দেখ আনিশা, আমি আমার মেয়ের ভালোটা খুব ভালো করে বুঝি, কাউকে এগুলো বিষয় নিয়ে আমাকে মাথা গলাতে হবে না। দেখ তুই আমার বন্ধু হোস, মাথা গলানো নয়। আমি কোনোভাবেই চাই না যে দুনির কোনো কষ্ট হোক, সেজন্যই তোকে কথাটা বলেছি। মানার হলে মানবি, না হলে নয়, আমি তো তোকে কোনো টিচিং দিচ্ছি না। দুনি তার মা রাত্রিবেলা ফিরবে না ফোন করে জানিয়ে দেয়। সবাই তাড়াতাড়ি করে তৈরি হয়ে নেয়, গাড়িতে কিছু ওষুধের বক্স তো তুলতে হয়, কারণ ক্যাম্পিংয়ে যেহেতু যাচ্ছে ওষুধপত্র তো সব নিয়ে যাওয়া হয়। আর সেই ওষুধগুলো তুলছে মৈনাক। হঠাৎ করে রানী তার মেয়েকে বোঝায় যে তোমার যা লাগবে পাপানকে বলবে, ভালো মায়ের কাছে থাকবে, এমনকি তোমাকে ঘুম পাড়িয়ে দেবে তো। পুষ্পাদি তো রয়েছে, আমি কালকে চোখ খুললে দেখবে মা চলে এসেছি, তুমি থাকতে পারবে তো। অনেকবার করে বোঝায়, রানী দেখ এখনই স্যার চলে আসবে, ওষুধগুলো গাড়িতে তোলা হয়নি, এসে কিন্তু আবার রাগারাগি করবে, তুই তাড়াতাড়ি আয়। এরপরে মাম্মামকে অনেকভাবে দুনিকে বুঝিয়ে রানী ফোনটা রেখে দেয়। ওষুধের কার্টুন তড়িঘড়ি করে তুলতে গিয়ে রানীর হাত থেকে ওষুধগুলো পড়ে যায়। তখনই রানী দেখতে পারে, এই শালিনী দেখ তো, এগুলো তো মেয়াদ উত্তীর্ণ, 2-3 দিন বাদে এগুলোর মেয়াদ চলে যাবে, এবার কি হবে? কি বলছিস কি, এতক্ষণ যাবত তোরা এই ওষুধগুলো তুলছিলি মৈনাক? কি ব্যাপার, এখানে কি হচ্ছে পিএনপিসি আমার বিরুদ্ধে? দুর্জয় এরকম করে কেন কথা বলছিস? দেখুন স্যার, আপনি এই ওষুধগুলোকে ভালো করে, এগুলোর মেয়াদ নেই, 2-3 দিন ক্যাম্পিংয়ে যাওয়ার সময় এই ওষুধগুলোর মেয়াদ শেষ হয়ে যাবে। তাহলে আমরা কি মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিয়ে মানুষকে ট্রিটমেন্ট করতে যাচ্ছি, যার কারণে এই হাসপাতালের প্রচারণার থেকে আরও বেশি ক্ষতি হবে মানুষের। এমনকি এইগুলো আরও বেশি করে সবার কাছে খারাপ প্রমাণিত হব আমরা। এটা কি ঠিক হচ্ছে? কারণ আমরা যখন ট্রেনিং করেছি তখন আমাদের বোঝানো হয়েছে যে মেয়াদোত্তীর্ণ ওষুধ একজন শারীরিক মানুষের জন্য কতটা ক্ষতিকারক। তাহলে এই ওষুধগুলো আমরা কি করে নিয়ে যাচ্ছি? দুর্জয় অবাক হয়ে যায়। সে এবং আনিশা কেউই জানতো না এগুলো মেয়াদোত্তীর্ণ। তাহলে ম্যানেজমেন্টে কে রয়েছে যেগুলো এই সব বিষয়গুলো না দেখেই এই কাজটা ঘটিয়েছে?
কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? রানী দুর্জয়ের মেডিকেল ক্যাম্প থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ উদ্ধার করে রানী দুর্জয়ের চোখ খুলে দিল। রানী বুঝিয়ে দিল যে আসলে এই ব্লুহার নার্সিংহোমে এমন কেউ রয়েছে যে দুর্জয় এবং আনিশার চোখের আড়ালে গিয়ে এই সমস্ত দুর্নীতি করছে, যাদের কারণে দুর্জয় নিজের বিজ্ঞাপন ভালোভাবে দেবে মানুষের কাছে ভালো হওয়ার থেকে খারাপ বেশি করে হয়ে যাচ্ছে। আর এইসব থেকে এবার দুর্জয় কি স্টেপ নেবে? আদৌ কি বর্ধমান যাওয়া হবে রানী দুর্জয়ের? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।